হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নির্জন সমুদ্র সৈকত, ভিজে বালিতে পা ছড়িয়ে বসেছিলাম। গোয়াতে না এলে সমুদ্রকে একা পাওয়া যায় না। প্রথম দিনটা জার্নির ক্লান্তি মোচন করতে হোটেলে ঘুমিয়েই কাটিয়েছে। তারপর দ্বিতীয় দিন সমুদ্রের তীরে বিস্তীর্ণ বালুচরে বসে সৈকত দর্শনার্থী আর সমুদ্র দেখে সময় কাটাতে খুব ভালো লাগছে। অনেক দিন পর মনটা ছুটি পেল আমার। হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখি বাচ্চাদের মতো ঝিনুক কুড়াচ্ছে একটা মেয়ে। দেখতে দেখতে চোখটা আটকে গেল। তার দূরে বালির উপর দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা মেয়েটা কি যেন বলল। খুব চেনা চেনা লাগছে। গোয়া মানে 50টার উপর সৈকতে আছে। আরশি গ্রামের এই সমুদ্র সৈকতে জনসমাগম খুব একটা নেই, কিন্তু মেয়েটা, একটু ভালো করে খেয়াল করতে মাথার মধ্যে স্মৃতির পাতাগুলো যেন দুলে উঠল। সুপ্রান্তিকা না? কিন্তু ও এখানে একা এভাবে, এই ভঙ্গিতে কেন? ও কি একা এসেছে? একরাশ প্রশ্নের ঢল নামলো মাথায়। উঠে দাঁড়ালাম। তারপর সমুদ্র স্রোতগুলোর মতো উৎসাহ নিয়ে এগিয়ে গেল এক পা করে ওর দিকে। মাঝখানে অবশ্য আছে অনেক কটা বছর। জানি না ও আমায় চিনতে পারবে কিনা। অনেক বদলে গেছি আমি। যদিও ও একই রকম আছে, একটু সামান্য মোটা হয়েছে বোধহয়। কাছে গিয়ে পেছন থেকে ডাকলাম, সু যা। মুক্ত ধনুকের মতো সোজা হয়ে দাঁড়ালো ওই মেয়েটি। সোজা সুজি তাকালো আমার চোখে। পরিষ্কার যেন মেয়েটির চোখের অবিশ্বাস আর বিস্ময়ের রেখাকে দেখতে পেলাম। সাথে মনে হলো অভিমানী চোখের জল। মেয়েটি সহজ ভঙ্গিতে স্বাভাবিকভাবে উত্তর দিল, দেখুন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি কোনো চপ্পু কিছু না। অবশ্যই আপনার গলা শুনে মনে হলো আপনি চেনা কাউকে খুঁজছেন, তার সাথে গুলিয়ে ফেলছেন। তবে আমি আপনাকে চিনি। আমি তো এখন বিখ্যাত মানুষ। আপনার সাথে আলাপ হলে ভালো হতো। এত দূরে একজন বাঙালি মানুষ বন্ধু হিসেবে পেলে। কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি একা থাকতে এসেছি, তাই দয়া করে আপনি আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। স্পষ্ট একটা খোঁচা অনুভব করলো সুপ্রান্তিকায়। ওহ সরি বলে উত্তরের অপেক্ষা না করেই চলে আসলাম। আজও অভিমান কাটেনি, দীর্ঘ 16 বছরের উত্থান পতনের পরেও। 16 বছর পিছিয়ে গেল মনটা। সেদিন কালী পূজা ছিল। পাড়ার কালী পূজায় ভোগ প্রসাদ দিতে আসা একটি বুদ্ধিমতী অথচ শান্ত, দীপ্ত চক্ষুর অধিকারিণী মেয়েটি নজর কেড়েছিল। প্রসাদ বিলি করতে থাকা আমার তখন বিএ প্রথম বর্ষের ছাত্র আমি। মেয়েটি খালি হাতে এসেছিল প্রতিমা দর্শন করতে। গরম খিচুড়ির পাতা হাতে নিয়ে এহাত ওহাত করছিল। সুযোগ বাড়িয়ে দিয়েছিলাম। আর দুটো এক্সট্রা শালপাতা আর রুমালটি। ভিড় ছিল না তেমন। রুমালে কিছু লেখা ছিল, সেটা দেখছিল। তবে মেয়েটি দুটোই গ্রহণ করে মুখে স্বস্তির হাসি দিয়ে বলেছিল, আপনাকে রুমালটা আমি কাল দিয়ে যাব। শুনছি কাউকে নাকি রুমাল দিতে নেই। 19 বছরের যৌবনে পা দেওয়া আমার মন উথাল পাথাল কেটেছিল সেই রাতটা। কি বলবে সে পরদিন? প্রথম ভালোবাসা বোধহয় এমনই হয়। যথারীতি পরদিন বিকালে মেয়েটি এসেছিল তাকে রুমালটি ফেরত দিতে। একটি ধন্যবাদের সাথে ফেরত দিয়ে চলে যাওয়ার সময় আমি পিছু ডেকেছিলাম, শোনো। মেয়েটি ঘুরে দাঁড়াতেই বলেছিলাম, তোমার নামটা একটু বলবে? মৃদু হেসে শান্ত স্বরে উত্তর দিয়েছিল মেয়েটি, সুপ্রান্তিকা। আমাদের বাড়ির 6টা বাড়ি পরের ফ্ল্যাটে বাবা মায়ের সাথে থাকে সে। পড়াশোনা করতে বিএ প্রথম বর্ষেই প্রথম পরিচয়। এরপর প্রায়শই তার ছুটির সময় কলেজের সামনে আবিষ্কার করতে শুরু করলো সুপ্রান্তিকাকে। আমাকেও পেয়ে যেত ওর কলেজ কিংবা গানের স্কুলের সামনে। টুকটাক কথা হতো।
সুপ্রান্তিকা প্রথম জিজ্ঞেস করত, হঠাৎ দেখা হবার কারণ কি? উত্তরে প্রায়শই শুনতে পেত, এই তো বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম, পথে তোমার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো, চলো একসাথেই ফেরা যাক। ও আর যাই হোক বোকা ছিল না, সে সবটাই বুঝতো। বুঝেও প্রশ্রয়, হ্যাঁ একটু প্রশ্রয় দিত বইকি। ধীরে ধীরে তার নামটা বদলে গেল, সু বলে ডাকতে শুরু করলাম তাকে। কত সুন্দর সেই দিনগুলি ছিল। এভাবেই 2.5 বছর কাটলো, হেসে খেলে আনন্দ করে। শেষে একটা নিয়ে এসে হাজির হলো সেই সেই দুঃসংবাদ। বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করতে চাইলো। কোনো পছন্দ থাকলে সে নির্দ্বিধায় জানাতে পেরে বলেছিল ওর বাবা মা। ও বাড়িতে জানানোর আগে আমার মতামত জানা জরুরি মনে করেছিল। ছুটে এসেছিল আমাদের বাড়িতে। আমি তখনও বেকার যুবক। বাবা আমাকে বকা দিয়েছিলেন, গরিব হলেও আমার আত্মমর্যাদা থাকা উচিত, তাই বউয়ের দায়িত্ব নেবার মতো যোগ্যতা ছাড়া একটা মেয়ের সাথে প্রেম করা উচিত হয়নি তোমার। ও কেমন যেন ঠোঁট কাটা হয়ে গেছিল। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার সব কিছু তো ওর। বাবার ব্যবসা যোগ দিলে ওর আর বেকার থাকবে কেন? মা দুম করে তখনই বলে বসলেন, বুঝছি, আমার ছেলের মাথাটা তুমিই চিবিয়েছ। এখন বুঝতে পারছি ওর রেজাল্ট খারাপ হওয়ার কারণ তুমি। তোমার তো দেখি অহংকার মাটিতে পা পড়ে না। তোমাকে যেন আমি এই বাড়ির বা মানবের আশেপাশে না দেখি, যাও। একটা কথাও আর বলেনি সেদিন সুপ্রান্তিকা। এক ফোঁটা চোখের জলও ফেলেনি। শক্ত মুখে চলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমার সাথে আর দেখা করেনি। আমাদের মিউচুয়াল ফ্রেন্ড প্রিয়াকে দিয়ে অনেকবার শেষবারের মতো দেখা করার প্রস্তাব পাঠিয়েছিলাম আমি, কিন্তু কোনো উত্তর পাইনি। পরে শুনেছিলাম বিয়ে হয়ে গেছে ওর কোনো প্রবাসী বাঙালির সাথে। অবাক কাণ্ড, কাকতালীয়ভাবে জনি ভাইয়ের গেস্ট হাউসে ও উঠেছিল। জনি ভাই আমার ভালো বন্ধু। ডিনার টেবিলে ওর সাথে আলাপ করিয়ে দিল। বলল, মানব, মিট এস রায়, শি ইজ অলসো এ বল্ক রাইটার লাইক ইউ। তবে অচেনা মানুষের মতোই ও ব্যবহারটা করে গেল। আমি শুনেছিলাম ওর একটা বনেদি রক্ষণশীল পরিবারের বিয়ে হয়েছিল, কিন্তু মাথায় এক বিন্দু সিঁদুর নেই, গায়ে শাখা পলা, দূরে থাক একটা গহনাও নেই। এস রায় মানে তো সুপ্রন্তিকা রায়। জন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ও সিঙ্গেল, ইংরেজি প্রফেসর, মুম্বাই। বুঝতে পারলাম বিয়েটা ভেঙে গেছে ওর। সুপ্রান্তিকা একা একা সমুদ্রের পাড়ে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ও কিছু বলল না। আমি বললাম, আপনার ব্লগ পড়লাম, আপনি একটা উপন্যাস লিখতে চাইছেন, লিখেছেন। একটা সংক্ষিপ্ত গল্প বলি, ওটা রং টং চড়িয়ে লিখেন। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু তার মনের কোনো দিন সে মেয়েটিকে বলে উঠতে পারেনি, কারণ মেয়েটা তার ভালোবাসার প্রস্তাব দেবার সুযোগটাই দিতে চায়নি। কিন্তু হঠাৎ মেয়েটির বাড়ি থেকে বিয়ে ঠিক হলো। মেয়েটা তখন জানালো সে ছেলেটিকে বিয়ে করতে চায়। তাই ঘর সংসার বাঁধার জন্য যে প্রস্তুতির সময় লাগে, বিয়েটা তো মুখের কথা নয়। মেয়েটা তার বাবা মায়ের কথা অভিমান করে ছেলেটির সাথে আর কোনো দিন কথা বলেনি। অথচ ছেলেটির বাবা মা মেয়েটির বাড়িতে গিয়ে কথা বলেছিল, সময় চেয়েছিল, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। ছেলেটি আজ সফল হতে চেয়েছে হয়তো, কিন্তু এখনও সে একা। সে অপেক্ষায় কাটিয়ে অনেক কটা বছর মেয়েটার অপেক্ষায়। তারপর একদিন দেখা হলো মেয়েটার সাথে তার, কিন্তু মেয়েটা তাকে ক্ষমা করলো না। তাই ছেলেটা নিজেকে সঁপে দিল সমুদ্রের কাছে। কথাগুলো শেষ করে আমি অন্ধকার উত্তাল সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলাম। ভয় করছিল মনে মনে, যদিও অভিমান না ভাঙে তাহলে তো মরতে হবে ভার্জিন অবস্থায়। যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। পিছন থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। এখনও সেই রকম পাগল আছো, একটুও বদলাওনি। তোমার মা বাবা এসেছিলেন শুনেছি, কিন্তু ততদিনে সব ঠিক হয়ে গেছিল আমার বাড়ি থেকে। কিন্তু পরে সংসারটা আমি করতে পারলাম না। আমিও তো তোমাকে খুঁজেছি কত। তুমি বিদেশে চাকরি করতে চলে গেছিলে। অনেক অপেক্ষা করেছি, রাগ অভিমান অনেক ছিল। হয়তো তখন পেলে
খুন করে দিতাম। বাবা মায়ের উপর একটা কথা বলার সাহস ছিল না। তোমার পরে ভাবলাম আমার উপরেও তো কোনো দিন কোনো কথা বলতে পারোনি তুমি। আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ার সাথে কথা হলো তুমি নাকি এখনো বিয়ে করনি। কার জন্যে তোমার এই অপেক্ষা? নমস্কার।